সালামু আলাইকুম। এবছর গুচ্ছের প্রশ্ন করার দায়িত্বে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়। সো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। সো এর জন্য আমরা তোমাদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সিরিজ নামে একটা নতুন সিরিজ চালু করছি। তার এই ধারাবাহিকতা আজকে আমরা কি গুণগত রসায়ন বা কেমিস্ট্রিকে একটা পার্ট ইনশাল্লাহ দেখবো। সো তুমি এইটা কোশ্চেন গুলো যদি একটু দেখবা যে সচরাচর কোশ্চেন তারা কি কেমিস্ট্রির যে এরকম আসে সেরকম আসেনি, একটু ডিফিকাল্ট টাইপের হচ্ছে তারা কি, বা একটু ডিফারেন্ট টাইপের ভাইব তারা এখানে দেওয়ার চেষ্টা করছে। সো এর জন্য কি ভাইয়ের সাথে থাকতে হবে। সো ভাইয়ের সাথে কিছুক্ষণ সময় ইনশাল্লাহ থাকো, আশা করি কেমিস্ট্রির যে ভীতি তোমার এইটা ইনশাল্লাহ কাইটা যাবে, বা গুচ্ছে সর্বোচ্চ পরিমাণ মার্ক কিভাবে তোমার কেমিস্ট্রিতে পাওয়া যায় আমরা সেইটা নিয়ে তোমাদের ইনশাল্লাহ কাজ করবো। সো ভাইয়ের সাথে কি করতে হবে, জাস্ট থাকতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। তো চলো শুরু করি। তাহলে দেখো আমাদের কি প্রথম যে কোশ্চেনটা আসছে কি আসছে, দেখো ত্বরান্বিত করা যায় না কোনটাকে। এখন দেখো তুমি ত্বরান্বিত করা যায় এই টাইপের কোশ্চেন কেমিস্ট্রিতে কই পড়ছিলাম আমরা, বা কখনো কি পড়ছি আমরা সচরাচর, বা আমরা বইয়ে যেভাবে পড়ি এরকম কোশ্চেন কি আমরা পড়ছি কখনো? আমরা কিন্তু কখনোই এই টাইপের কোশ্চেন পড়ি নাই। তার মানে তুমি দেখো এখন তাহলে আমরা দেখি। তাহলে প্রথম কথা আমাদের দেখো ত্বরান্বিত জিনিসটা কি। ত্বরান্বিত মানে হচ্ছে আমাদের কি ত্বরণ। ত্বরান্বিত মানে কি, মানে হচ্ছে কি ত্বরণের হচ্ছে কি একটা ভিন্ন রূপ বলা চলে। ত্বরান্বিত, তাহলে ত্বরণ আমরা কি বুঝি, যে সময়ের সাপেক্ষে তোমার ব্যাগের যে চেঞ্জ এটাকে আমাদের কি বলা হয়, ত্বরণ বলা হয়। অর্থাৎ ত্বরান্বিত করা মানে কোনো একটা ধীর গতিশীল বস্তু বা হচ্ছে আমাদের কি স্থির কোনো বস্তুকে আমি যদি গতিশীল করি বা তার ব্যাগ যখন আমি বৃদ্ধি করব সেটাকে আমার কি বলা হবে, ত্বরান্বিত করা বলা হবে, বা ত্বরণ বৃদ্ধি করা বলা হবে। তাহলে এখন দেখো আনসার আমাদের কোনটা হবে, যে ত্বরান্বিত কাকে করা যায় না। তাহলে দেখো আমরা যদি একটু দেখি যে ত্বরান্বিত করার শর্ত কি, বা কাদের আমি ত্বরান্বিত করতে পারবো। এক নম্বর শর্ত হচ্ছে আমাদের কি, যাকে আমি ত্বরান্বিত করব তার বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র থাকতে হবে। মানে বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রের সাহায্যে আমি বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে তাকে কি যে কোনো একটা বস্তু আমি ত্বরান্বিত করতে পারি। বাহ্যিক বল প্রভাব করে বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রে আমি কি যে কোনো একটা বস্তুকে ত্বরান্বিত করতে পারি। তাহলে প্রথম শর্ত আমাদের বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র থাকতে হবে। দ্বিতীয় শর্ত কি, সেটা হচ্ছে কি যেই বস্তুটাকে ত্বরান্বিত করব তার আধান বা চার্জ থাকতে হবে। এটা খুবই জরুরি, এটা মাস্ট থাকতেই হবে। কি আধান বা চার্জ আমার কি থাকতে হবে। যদি আমার আধান বা চার্জ না থাকে তার মানে আমার কি হবে, সেই ক্ষেত্রে আমি ত্বরান্বিত করতে পারবো না। কেন আধান বা চার্জ না থাকলে ত্বরান্বিত করা যায় না সেইটা যদি আমরা একটু দেখি। দেখো ধরো এই ক্ষেত্রে আমরা বলছি কি, যে বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র যেটা আছে ওইটার উপর বাহ্যিক বল প্রয়োগ করে তুমি কি করবা, সেটাকে আধান বা চার্জ থেকে ত্বরান্বিত করে দিবা, গতিশীল করে দিবা। তাহলে দেখি এই ক্ষেত্রে বলের ক্ষেত্রে সূত্রটা আমাদের কি, এফ সমান হচ্ছে কি কিউ ই। এখন দেখো কোন বস্তুর চার্জ কিউ সমান যদি হচ্ছে 0 হয়, তার মানে তোমার এখানে কি হবে, 0 ইন্টু হচ্ছে ই, তার মানে কি হবে, 0ই হবে। তার মানে তুমি দেখো বাহ্যিক যে বলটা প্রয়োগ করবা সেটা কি হয়ে যাইতেছে, শূন্য হয়ে যাইতেছে। আর বাহ্যিক বল যখন তোমার শূন্য হয়ে যাইতেছে তখন কি আর তুমি কোনো কিছু ত্বরান্বিত করতে পারবা, ত্বরান্বিত করতে পারবে না। তাহলে আমাদের এখানে দেখতে হবে কি, কাকে ত্বরান্বিত করা যাবে না, যার কোনো কি নাই, চার্জ নাই, তাকে কি করা যাবে না, ত্বরান্বিত করা যাবে না। এখন আমরা দেখো অপশনে দেখি, তাহলে আমাদের ইনশাআল্লাহ একদম সহজ হয়ে যাবে। এখন তুমি দেখো এই যে প্রোটনের চার্জ কি পজিটিভ, কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ থাকে। আলফা কোণে কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস 2+ হচ্ছে কি 2 4। তাহলে দেখো তারও চার্জ কি পজিটিভ চার্জ, তার মানে আলফা পার্টিকেলেরও কি আছে, চার্জ আছে। এখন বিটা পার্টিকেল, বিটা মানে আমরা কি বুঝি, ইলেকট্রন বুঝি। এখন ইলেকট্রনের চার্জ কি হয়, নেগেটিভ হয়। পজিটিভ বা নেগেটিভ যে কোনো চার্জই থাকুক কোনো সমস্যা নাই। তার মানে তুমি দেখো প্রোটনের চার্জ আছে পজিটিভ, কি আলফা পার্টিকেলের চার্জ আছে পজিটিভ, বিটা কণার চার্জ আছে হচ্ছে নেগেটিভ। তার মানে এদের সবারই চার্জ আছে, শুধুমাত্র কি নিউট্রন যে আছে সে কি আমাদের চার্জ নিরপেক্ষ কণা, সে কি চার্জ নিরপেক্ষ কণা, সে কি চার্জ নিরপেক্ষ কণা। অর্থাৎ এর কি নাই, কোনো চার্জ নাই, তার মানে কি তার চার্জ হচ্ছে কি শূন্য। তাহলে যেহেতু চার্জ শূন্য, এখন দেখো তুমি এই যে শূন্য কি ওর এখানে শূন্য বসায় দিলে কি হবে, বাহ্যিক বলটা শূন্য হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো না, বিদ্যুৎ ক্ষেত্রে বা চুম্বক ক্ষেত্রের সাহায্যে সেই বলটাকে ত্বরান্বিত করতে পারবো না, বা তার ব্যাগটাকে আমি বৃদ্ধি করতে পারবো না। আনসার তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের নিউট্রন আনসার। তোমরা দেখো সবসময় তোমরা কি করো, যে কোশ্চেনের যে ত্বরান্বিত করা যায় না, নিউট্রন আনসার মুখস্থ করো। কিন্তু আনসার যদি তুমি মুখস্থ করো তাহলে কিন্তু কখনোই তুমি ভালো করতে পারবে না। কোশ্চেনটাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তাহলে প্রত্যেকটা টপিক আমরা কি করবো, এইভাবে বুঝা যখন পড়বো তখন কি আমি গুচ্ছে ইনশাআল্লাহ টপ একটা রেজাল্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে যাই। এরপর দেখো হচ্ছে আমাদের কি, এই যে কোশ্চেনটা দেখো তুমি, তোমার দেখে মনে হইতেছে যে এটা পড়ছো কখনো তুমি, একটা লেস ইম্পর্টেন্ট একটা টপিক থেকে কি কোশ্চেনটা আসছে। বলছে কি সাই স্কয়ারের মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার কি সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এখন কোনটা হবে আনসার। এখন তাহলে দেখো আমরা কি এই সাই স্কয়ারের এটা একটু দেখে আসি। দেখো তাহলে এর মাধ্যমে আসলে কি বোঝায়, ধরো একটা যে আমাদের কি আছে, নিউক্লিয়াসের পাশে যে ইলেকট্রন গুলো অবস্থান করে, নিউক্লিয়াস কি থাকে, কেন্দ্রে আমাদের কি নিউক্লিয়াস থাকে, আর হচ্ছে পরিধির দিকে আমাদের ইলেকট্রন থাকে। তার মানে নিউক্লিয়াসের হচ্ছে চারপাশে কি ইলেকট্রনের সম্ভাবনাকে বোঝায়। তার মানে সাই স্কয়ার দ্বারা কি বোঝানো হয়, এই যে আমাদের কি নিউক্লিয়াসটা আছে চারপাশে কি ইলেকট্রনটা যে অবস্থান করতেছে তার সম্ভাবনাটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেটা হচ্ছে সাই স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। বুঝাইতে পারছি আমরা, তাহলে ইলেকট্রনের সম্ভাবনা বা ইলেকট্রন অবস্থানের সম্ভাবনাকে আমরা প্রকাশ করতেছি। আচ্ছা এরপর দেখো এর মানটা কি হয়, সর্বদা কি হয়, ধনাত্মক হয়। এর মান কি হয়, সর্বদা ধনাত্মক হয়, যা কি হয় তরঙ্গের
তীব্রতার কি হয় সমানুপাতিক হয়, তরঙ্গের তীব্রতার কি হয় সমানুপাতিক, নট ব্যস্তানুপাতিক বা নট কি বর্গের সমানুপাতিক, শুধু সমানুপাতিক হয়, কি হয় শুধু সমানুপাতিক হয়। এবং শুধু সাই যদি আমরা দেখি সেটা কি হয় তরঙ্গের বিস্তৃতি বা অ্যামপ্লিটিউড প্রকাশ করে। যেহেতু এখান থেকে আমাদের কোশ্চেন আসছে সাই স্কয়ার থেকে, তো এইটাও কি আমরা একটু জানা রাখবো, ঠিক আছে। তাহলে কি তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে, কি শুধু সাই হচ্ছে তরঙ্গের বিস্তৃতি বা অ্যামপ্লিটিউড প্রকাশ করে। আচ্ছা, এরপর আমরা কি দেখলাম আরেকটা, সেটা হচ্ছে কি তাহলে সাই স্কয়ার কি করতেছে তোমার ইলেকট্রনের অবস্থানের কি সম্ভাবনাটাকে হচ্ছে জায়গায় মানে আমরা প্রকাশ করতেছে। তাহলে আমরা জানি কি যে কোনো ইলেকট্রন অবস্থানের সম্ভাবনা 90 থেকে 95% হইলে সেটাকে আমাদের কি বলা হয় অরবিটাল বলা হয়, কি বলা হয় অরবিটাল বলা হয়। তার মানে তুমি দেখো এই যে আমাদের সাই স্কয়ার আছে তার ওইখান থেকে আমরা অরবিটালের ধারণাটাও পাই, কই কি পাই তাহলে সাই স্কয়ার থেকে আমি অরবিটালের ধারণাও পাই। অরবিটালের ধারণা আমি তাহলে কই থেকে পাইতেছি সাই স্কয়ার দ্বারা কি অরবিটালের ধারণা আমি পাইতেছি। তো এই জিনিসগুলোকে আমরা জানা রাখবো, এই জিনিসগুলো আমরা কি করব জানা রাখবো। তাহলে দেখো আমাদের আনসার এটা কি হইতেছে তরঙ্গের সমানুপাতিক হবে, কি হবে আনসার সমানুপাতিক হবে, কি হবে তরঙ্গের তীব্রতার সমানুপাতিক হবে। সো আনসার কি করতে হবে আমাদের বুঝা বুঝা পড়তে হবে, বুঝা বুঝা কি আমরা পড়বো। তাহলে এরপর দেখো বলছে কি যে পরমাণুর কোন ইলেকট্রনের কোন জন্য কোয়ান্টাম সংখ্যার কি কোন সেটটা সম্ভব না। এই যে এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা শুধুমাত্র গুচ্ছ না, তুমি যেইখানে পরীক্ষা দাও ওইখানের পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা সবাই ভুল করে আসো, মানে একদম কনফিউশন কাজ করে যে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তখন কি পরীক্ষার হলে যায় দেখা গেছে উল্টা পাল্টা লাগাই দাও। তো এইসব জিনিস করা যাবে না, কি করতে হবে ভাইয়াদের সাথে থাকতে হবে। ভাইয়ার একদম কি কেমিস্ট্রির যে ভয়, কেমিস্ট্রির যে ভীতি একদম কেমিস্ট্রিকে পানি পানি করে দিবে ইনশাল্লাহ। জাস্ট কি করতে হবে ভাইয়াদের সাথে থাকতে হবে। তাহলে এখন আমরা এটা কিভাবে সহজে করবো, এর জন্য আমাদের প্রথমে কি জানতে হবে একটা শর্টকাট জানতে হবে। শর্টকাটটা হচ্ছে কি আমাদের দেখো আমরা যে সম্ভব কাদের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার সেট সম্ভব কাদের ক্ষেত্রে সেটা আমরা দেখবো। তাহলে প্রথম হচ্ছে কি এন, এরপরে কি আমাদের সেটা হচ্ছে এল, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি এল, এরপরে কি আছে আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যা, লাস্টে আছে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো এখন আমাদের শর্তটা কি হবে, এখানে শর্তটা আমাদের কি হবে। তাহলে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কি হবে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের চেয়ে বড় হবে, কি হবে বড় হবে। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি হবে তোমার চুম্বক কোয়ান্টাম সংখ্যার মানের চেয়ে বড় হবে অথবা সমান হইতে পারে, বড় অথবা সমান, বড় অথবা সমান। আর এন কিন্তু শুধুমাত্র বড়, সমানও কিন্তু না। আর হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা আছে এর মান কি হইতে পারে প্লাস হাফ অথবা আমাদের কি মাইনাস হাফ হবে, কি হবে প্লাস হাফ অথবা মাইনাস হাফ হবে। যদি মাত্র এই শর্তটা পালন করে তাদের ক্ষেত্রে কি হবে অরবিটাল সম্ভব হবে, আর বাকিদের ক্ষেত্রে সম্ভব হবে না যদি কি এই শর্তটা না পালন করে। এখন তাহলে আমরা এখন দেখো অপশনগুলো দেখি, আমরা কি অপশনগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবো যে কোনটা কোনটা হবে না, বাকি যেটা থাকবে সেটাই আমাদের আনসার। তাহলে এখন দেখো আমাদের যদি একটু এখানে দেখি প্রথমটা দেখো, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3 হয়েছে, এল এর মান কি হবে এর চেয়ে ছোট হবে, এর চেয়ে ছোট হবে, তার মানে 2 এই পর্যন্ত ঠিক আছে। এম এর মান কি বলছে এখানে আমরা দেখছি কি এখানে, আচ্ছা আরেকটা জিনিস এখানে প্লাস মাইনাস কোনো কিন্তু ম্যাটার করে না এই ক্ষেত্রে। ধরো তুমি এখানে -2 থাকলো তখন তোমার কাছে মনে হইতে পারে -2 তো হচ্ছে কি 2 এর চেয়ে ছোট সংখ্যা, এরকম কোনো কিছু না। আমরা প্লাস মাইনাস এখানে ম্যাটার করবো না, আমরা সংখ্যাটা জাস্ট চিন্তা করবো, ঠিক আছে। 2 একটা সংখ্যা এখানে 2 একটা সংখ্যা, এইভাবে চিন্তা করবো আমরা, প্লাস মাইনাস আমাদের এই ক্ষেত্রে ম্যাটার করে না। তাহলে দেখো এখানে 2 এইটাও 2 হয়েছে, আমাদের শর্তে আমরা কি বলছিলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা আর চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান পরস্পরের সমান হইতে পারে, তার মানে কি এই পর্যন্ত ঠিক আছে। আর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি হয়েছে হাফ হয়েছে, প্লাস সাইন হাফ বা মাইনাস হাফ যে কোনোটাই হইতে পারে, তার মানে এইটা কি আমাদের শর্ত পালন করছে, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 2 নাম্বারটা দেখো, এন এর মান কত হয়েছে এখানে 2 হয়েছে, তার মানে কি এল এর মান কত হয়েছে দেখো এল এর মানও কি হয়েছে এখানে 2 হয়েছে। কিন্তু আমাদের শর্ত কি এইটা ছিল, শর্ত কি বলছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যে এন এর চেয়ে কি হবে অবশ্যই বড় হবে, কি হবে বড় হবে। তো এখানে কি হয়ে গেছে সমান হয়ে গেছে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি হয়ে গেছে এন এর সমান হয়ে গেছে, এটা কি সম্ভব তোমার। তার মানে কি তোমার বাকিটা দেখারই দরকার নাই, বাকি যা কিছু ওটা সঠিক আছে নাকি দেখারই দরকার নেই, তোমার গোড়াতেই গলদ আছে, বাকিটা দেখার দরকার আছে তোমার, তাহলে দেখার দরকার নেই। আনসার কি বলছে কোনটা সম্ভব না, এইটাই সম্ভব না, এইটাই সম্ভব না, বাকি যেগুলো সবটাই সম্ভব। তুমি জাস্ট কি শর্ত দেখবা সবটাই সম্ভব হবে। এই দেখো এটা যদি দেখি এন এর মান 3 হয়েছে, এল এর মান ছোট হয়েছে, ঠিক আছে, এম এর মানও কি সমান হয়েছে, ঠিক আছে, আমার এস এর মান কি হয়েছে তোমার হচ্ছে প্লাস হাফ বা মাইনাস হাফ হয়েছে, তার মানে এটাও ঠিক আছে। এটা দেখো এন এর মান 2 হয়েছে, এল এর মান হচ্ছে কত 1 হয়েছে, এটা কি 1 হয়েছে সমান হয়েছে, ঠিক আছে, শর্ত আমার ফলো করছে। এস এর মান কি হয়েছে হাফ হয়েছে, প্লাস হাফ হয়েছে। তো তার মানে দেখো তোমার এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে। সো তিনটা, এইটা সঠিক, এইটা সঠিক, এইটা সঠিক, এইগুলা কি এদের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার মান সম্ভব, বাকি যেটা আছে এটা কি আছে সম্ভব না, আমাদের কাছে এইটাই জানতে চাইছে, ঠিক আছে। সো এরকম করে কি আমাদের প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখবো। আর হচ্ছে তোমাদের এরকম প্রত্যেকটা জিনিসকে সহজ করার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে কি গুচ্ছের জন্য জিএসটি স্টার পূর্ণাঙ্গ হচ্ছে গুচ্ছের একটা পূর্ণাঙ্গ ব্যাচ, যেটা হচ্ছে কোর্স ফিটা আমাদের মানে বর্তমানে হচ্ছে 1299 টাকা, সেটা হচ্ছে তোমাদের জন্য আরো হচ্ছে আমি এটাকে মানে এখন যেহেতু তোমরা সেকেন্ড টাইমের আসো প্লাস হচ্ছে অনেক জায়গায় পরীক্ষা দিছো, সো আর্থিক একটা অবস্থা তোমাদের হচ্ছে একটু মানে
একটু খারাপ থাকে আর কি। তো তাদের জন্য আমরা 999 টাকা করে দিচ্ছি কোর্সটা। কত? সেটা হচ্ছে 999 টাকায় তোমরা হচ্ছে ভর্তি হইতে পারো। ভর্তি হইতে ব্রাদার্স ফেসবুক পেজে নক করবা, ওইখান থেকে সকল ডিটেলস দেওয়া হবে ইনশাল্লাহ। আর এখানে সাথে আমাদের থাকলে যে গুচ্ছে কিভাবে চান্স পাওয়াইতে হয় সেটা আমরা ইনশাল্লাহ তোমাদের দেখাবো। সো সর্বোচ্চ লেভেলের পরিশ্রম আমরা করবো তোমাদের জন্য। তোমরাও যদি ওরকম একটা পরিশ্রম করতে পারো ইনশাল্লাহ তোমার গুচ্ছে চান্স হয়ে যাবে। গুচ্ছে তোমার ইনশাল্লাহ পাবলিকান হবাই। জাস্ট আমাদের সাথে থাকো আর আমাদের দিক নির্দেশনগুলো ফলো করো, ইনশাল্লাহ তোমার গুচ্ছে একটা সিট তোমার হবেই। তো চলো আমরা সামনে যাই। এরপর দেখো বলছে কি, বোর পরমাণু মডেল অনুসারে কোন অণুর প্রথম অরবিটালের ব্যাসার্ধ আর হইলে তৃতীয় অরবিটালের ব্যাসার্ধ কি? তাহলে দেখো ব্যাসার্ধের সাথে আমাদের তাহলে কি সম্পর্কটা জানতে হবে। তাহলে দেখো ব্যাসার্ধের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আর সমানুপাতিক হচ্ছে কি n স্কয়ার বাই হচ্ছে z, n স্কয়ার বাই হচ্ছে আমাদের z। আচ্ছা এখন জেডটা কি, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক এটা কি পারমাণবিক সংখ্যা। যদি তোমার হাইড্রোজেন পরমাণু থাকে বা কোনো কিছুর উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে এটাকে আমাদের কি মুখ্য হিসেবে ধরা হয় না, মুখ্য হিসেবে ধরা হয় না, বা এটাকে তুমি বাদই দিতে পারো। তাহলে কি আমরা সেটা হচ্ছে কি আর সমানুপাতিক হচ্ছে n স্কয়ার, আর সমানুপাতিক কি n স্কয়ার। তাহলে এখন দেখো বলছে কি যে প্রথম অরবিটালের ব্যাসার্ধ আর, তাহলে তৃতীয় অরবিটালের ব্যাসার্ধ মানে কি তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কত হবে? তাহলে n এর মান এখানে কত দেয়া আছে? n এর মান দেয়া আছে হচ্ছে 3। তার মানে কি হবে, আর সমানুপাতিক হচ্ছে কত, সেটা কি 3 স্কয়ার। তার মানে সমান সমান কত, সেটা হচ্ছে 9 হবে। কত হবে? সেটা হচ্ছে 9। কত গুণ হবে তাহলে? 9 আর হবে। কত গুণ হবে? 9 আর গুণ হবে। কত গুণ হবে? 9 আর গুণ হবে। বুঝছো? 9 আর গুণ হবে। আচ্ছা, সো সহজ জিনিস আমাদের জানা রাখতে হবে। এরপর একটা দেখো আমাদের বলছে নিচের কোনটা, কোন বিন্যাসটা সঠিক। এই যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে কি ভুল করো এবং কনফিউশন কাজ করে। কেন কাজ করে? এখন দুইটা জিনিসের মাঝে ঝামেলা। এখন আমরা জানি কি যে আহ্বান নীতি থেকে n+l থেকে আমরা কি তোমার যে কোনো অরবিটালে শক্তি নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে যার ক্ষেত্রে শক্তি কম তার ওইখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, যার ওইখানে শক্তি বেশি তার ওইখানে ইলেকট্রন পরে প্রবেশ করে। কিন্তু দেখো আমরা এটা হচ্ছে সবাই এই বেসিকটা আমরা সবাই জানি। সো এই আমাদের কনসেপ্টটা কি আমরা এই ক্ষেত্রে খাটাইতে যাই, আনসার তো তখন কি উল্টা হয়ে যায়, আনসার কি ভুলটা দেখায় আসি। দেখো তাহলে কি করতে হবে। তাহলে দেখো তোমার কাছে চাইছে নিচের কোন বিন্যাসটা সঠিক। এই বিন্যাসটা সঠিক মানে এখানে কি চাইছে, শক্তিমাত্রা চাইছে। শক্তিমাত্রার ক্রম দেয়া আছে এখানে, কি শক্তিমাত্রা, নট ইলেকট্রনের ক্রম। নট কি ইলেকট্রনের ক্রম এখানে দেয়া নাই। এখানে কি চাইছে তারা, শক্তিমাত্রার ক্রম চাইছে, অর্থাৎ কার ক্ষেত্রে শক্তি সবচেয়ে বেশি আছে এখানে। সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের থিওরিতে তোমার কাজে লাগাইলে হবে না, কিন্তু ইলেকট্রন তোমার নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, এটা দিয়ে এই থিওরি এখানে কি আমাদের ভুল হবে। তো আমাদের কি করতে হবে, শক্তি কার বেশি আছে সেটা হচ্ছে আমাদের দেখা। তাহলে দেখো আমরা দেখি একটু n+l দিয়ে আমরা শক্তিটা বের করি। তাহলে দেখো 4f এর ক্ষেত্রে কি n এর মান হচ্ছে 4 আর f এর ক্ষেত্রে হচ্ছে কি তোমার l এর মান কত, সেটা হচ্ছে 3 হয়, তার মানে কত, সেটা হচ্ছে 7। পরে দেখো 5d এর ক্ষেত্রে হচ্ছে কি 5 প্লাস হচ্ছে 2 তার মানে হচ্ছে 7। 6p এর ক্ষেত্রে দেখো হচ্ছে 6 প্লাস হচ্ছে কি 1 তার মানে হচ্ছে 7। 7s এর ক্ষেত্রে 7 প্লাস হচ্ছে কি আমাদের 0 তার মানে কত 7। এখন তাহলে দেখো সবার মানে কি হইছে, সেম হইছে। যখন n+l এর মান সেম হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কি আমরা জানি ইলেকট্রন প্রবেশ করবে কোনটাতে, যার ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট তার ওখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু শক্তি যদি বেশি বলে সেই ক্ষেত্রে কি হবে, যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান সবচাইতে বড় তার কিন্তু শক্তি সবচাইতে বেশি হবে। তার মানে তুমি দেখো 4f এ সবার আগে ইলেকট্রন প্রবেশ করবে, ঠিক আছে, কিন্তু শক্তি সবচাইতে বেশি কার, 7s এর শক্তি বেশি। কেন হইছে, কারণ কি তার ওইখানে শক্তি সবচাইতে বেশি, ইলেকট্রন সবার পরে তার ওইখানে প্রবেশ করবে। সো যে কোনোটাতেই আমি কিন্তু আনসার করতে পারবো, যে কোনোটা থিওরিতে আমি গেলে কি আনসার করতে পারবো। তার মানে এটা তাহলে কি হবে, এই যে এটা ক্রমটা আছে এটা কি আমাদের সঠিক আছে, কি আছে, সঠিক আছে। কারণ কি 7s এর শক্তি সবচাইতে বেশি, তার ওইখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত, 7। আর এখানে দেখো তোমরা 4 5 6 7, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সবার চাইতে বড় কার, 7 এর ক্ষেত্রে যেহেতু বড় n এর মান, সেই ক্ষেত্রে কি হবে, শক্তি মাত্রা তার ওইখানে সবচাইতে বেশি হবে। আর শক্তি সবচাইতে বেশি হয়েছে মানে কি তার ওইখানে ইলেকট্রন সবার পরে প্রবেশ করবে, ইলেকট্রন কি সবার পরে প্রবেশ করবে। আর বাকি সবগুলা কি তুমি এই যে হিসাব করে দেখো 7s হচ্ছে কি লাস্টে দিছে, তার মানে কি এটা হবে না, এর বাকি একটাও হবে না, বাকি কি একটাও হবে না, বাকি সবগুলাই কি আছে, ভুল আছে। ঠিক আছে, তাহলে আনসার কি, সেটা হচ্ছে এটা হচ্ছে আনসার হয়েছে। সো কনসেপ্ট সবসময় ক্লিয়ার, একদম কি একটু মাথা খাটায় দাগাইতে হবে। সো ইসলাম ইউনিভার্সিটি তুমি কোশ্চেন দাগাবা, তোমার কাছে মনে হবে আরে এটা তো সহজ জিনিস, ইলেকট্রনিকটা আসলে দাগাই দেই, দেখবা পরে দেখবা বাসায় এসে দেখবা আনসার তন্ন, আল্লাহ কেমন হইলো এটা তো হওয়ার কথা ছিল না। তো এসব কি, এসব জিনিস করা যাবে না। স্যার জন্য কি ভাইয়াদের সাথে থাকলে ভাইয়ারা এসব জিনিস কি চোখে আঙুল দিয়ে তোমাকে দেখায় দিবে যে তোমরা চাইলেও ভুল করতে পারবা না। তোমাদের এতবারই দেখাবো, এত জিনিস মানে বলবো যে তোমরা চাইলেও কি করতে পারবা না, যে কোনো কোশ্চেন ভুল করতে পারবা না ইনশাল্লাহ। এরপরে বলছে কি কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক, কোন ইলেকট্রন বিন্যাসটা কি সঠিক। এখন তাহলে কি কি দেয়া আছে, জিঙ্ক দেয়া আছে, পরে হচ্ছে কি নিকেল দেয়া আছে, আয়রন আর হচ্ছে কপার। এখন তাহলে দেখো 2+ মানে কি, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। এখন ইলেকট্রন গুলো ত্যাগ করে কই থেকে, ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ইলেকট্রন গুলো ত্যাগ করে সর্বশেষ শক্তি স্তর থেকে। কি সর্বশেষ যে শক্তি স্তরটা আছে, সর্বশেষ শক্তি স্তর থেকে কি করে ইলেকট্রনটা ত্যাগ করে। ঠিক আছে, এটা একটু আমরা জেনে রাখবো। তাহলে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলা ত্যাগ করে, তাহলে 2+ মানে কি এর সর্বশেষ শক্তি স্তর আছে ওখান থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, প্রত্যেকটা সর্বশেষ শক্তি স্তর থেকে দুইটা করে ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে আমরা দেখি ইলেকট্রন বিন্যাস দেখি। তাহলে জিঙ্ক কত আমরা জানি, জিঙ্ক 30,
এই ক্ষেত্রে আর্গনের ক্ষেত্রে আর্গন প্রসেস সবারই তো ফিক্সড থাকে, এই পদ্ধতি চেঞ্জ হয় না। আর কি থাকে 3D আর হচ্ছে 4s, 3D 4s। তাহলে দেখো 4s2 আর হচ্ছে 3D কত হয় 10 হয়, তার মানে 30 হয়েছে। এখন 2 প্লাস মানে কি, এই যে 4s হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, তার ওইখান থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে কি হয়ে যাবে 4sটা তোমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে, অর্থাৎ কি এখানে থাকবে শুধুমাত্র 3D 10 থাকবে, কি থাকবে 3D 10 থাকবে। আচ্ছা, এরপর তুমি দেখো নিকেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, নিকেল কত সেটা হচ্ছে 28, তাহলে আর্গন পর্যন্ত ফিক্সড 3D আর হচ্ছে কি 4s, তাহলে 4s হচ্ছে 2 আর হচ্ছে নিকেলের ক্ষেত্রে কত হবে সেটা হচ্ছে 20 আর হচ্ছে কত 8, 28। এখন তাহলে কি বলছে 3D নিকেল হচ্ছে 2 প্লাস বল, তার মানে কি এখান থেকে 4s হচ্ছে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, 4s কি হয়ে যাবে সেটা হচ্ছে 0 হয়ে যাবে, 4s কি হবে 4s 0 হয়ে যাবে, 4s 0 হয়ে যাবে, সর্বশেষ শক্তি স্তর থেকে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তার মানে তার সর্বশেষ শক্তি স্তর কি আছে 3D 8 আছে। এখন দেখো তাহলে নিকেলের এখানে কি দেয়া আছে 3D 6 4s 2, এটা কি হওয়া সম্ভব, এটা হওয়া সম্ভব না, তার মানে এটা কি আছে ভুল আছে। এরপর আয়রনটা দেখো তুমি, আয়রন কত আমাদের 26, আয়রন কত 26, তাহলে আর্গন পর্যন্ত আমাদের ফিক্সড 3D আর হচ্ছে কি 4 হচ্ছে s, তাহলে 4s2 3D হচ্ছে কত 6, এখান থেকে এটা শূন্য হয়ে যাবে, এটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, সর্বশেষ দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, কত থাকবে 3D 6। এখন তাহলে দেখো 3D 4 4s2 দিছে, এটা কি হওয়া সম্ভব, ভুল আছে। এরপর কপারটা দিছে কত 3D 6, আমরা তো মানে কি বলে ব্যতিক্রমী ইলেকট্রন জানি না, ক্রোমিয়াম আর কপার সেটা কত হয়, এটা 3D 10 হয় না, এটা তোমরা সবাই জানি, চোখ বন্ধ করে জানি, দিছে 3D 6, তো এটা করার দরকার নেই, তোমরা এটা এমনি বুঝো এটা কি আছে ভুল আছে। তাহলে সঠিক কোনটা, এই প্রথম যেটা আছে এটাই কি আছে আমাদের সঠিক আছে, এটা কি আছে সঠিক আছে। এই দেখো আমাদের কি একদম মিলা গেছে, কি হয়েছে 3D 10 হয়েছে 4s 0 হয়ে গেছে, আনসার কি ক নাম্বারটা আমাদের সঠিক আনসার, বুঝছো। আচ্ছা, এরপর দেখো আমাদের বলছে সিলভারের হচ্ছে বহিস্থ স্তরে সম্ভাব্য, এই যে ভুল করা যাবে না, কোশ্চেনের মধ্যে কোশ্চেন খুবই ভালো করে পড়তে হবে। এই যে এইটার কি প্যাচ আছে তোমাদের মধ্যে, এই যে দেখো কি চাইছে সম্ভাব্য, এই জিনিসটাকে আমাদের কি খেয়াল করতে হবে, এটা অনেক স্টুডেন্ট কি খেয়াল করে না। তুমি খেয়াল করছো না মানে কি করছো, তুমি ফাঁদে তাদের ফাঁদে পা দিছো, প্রশ্নকর্তার ফাঁদে তুমি কি করছো পা তুমি দিয়া দিছো। সো কি করতে হবে আমাদের জানতে হবে কি, আমরা জানি কি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস গুলো আমরা একটু জানবো, কি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস কাদের কাদের ক্ষেত্রে আছে এটা আমাদের জানতে হবে। আমরা শুধুমাত্র কি ক্রোমিয়াম আর কপারে জানি আমরা সচরাচর, কিন্তু আরো কিছু কোশ্চেন কিন্তু আছে, কি ক্রোমিয়াম কপার, পর হচ্ছে সিলভার, গোল্ড, ল্যান্থানাম, হচ্ছে থোরিয়াম, এদের ক্ষেত্রে কি হয় স্বাভাবিক নিয়মের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয়, এদের ক্ষেত্রে কি হয় ইলেকট্রন বিন্যাস স্থিতিশীলতার জন্য স্বাভাবিক নিয়মের চেয়ে কি হয় ব্যতিক্রম হয়। সো তাহলে দেখো এখানে কি সিলভার আছে, তার মানে সিলভারের ইলেকট্রন বিন্যাস কি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হয়। এখন এখানে সম্ভাব্য চাইছে মানে কি, মানে যেটা হওয়ার কথা ছিল ওইটা হয় নাই, স্থিতিশীলতার জন্য কি অন্যটা হয়েছে, অর্থাৎ এখানে সঠিকটা দেয়া যাবে না, ভুল যেটা আছে ওইটাই তারা চাইছে, সম্ভাব্য মানে কি ভুল যেটা চাইছে সেটাই তারা চাইছে। তাহলে দেখো আমাদের সিলভারের ক্ষেত্রে আমরা ইট কত জানি সেটা হচ্ছে 47, সিলভারের পারমাণবিক ভর কত আমরা জানি সেটা হচ্ছে 47 জানি। তাহলে দেখো আমরা যদি একটু তার ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কি আছে, এই ক্ষেত্রে আর্গন পর্যন্ত ফিক্সড 18, আর্গন কত সেটা হচ্ছে 18, তাহলে এই পর্যন্ত আমরা করে ফেলাইছি। এরপরে কি আমাদের 3D হচ্ছে 4s, তাহলে 3D 10 4s2, তাহলে 4p, পর হচ্ছে কি 4D 4 হচ্ছে f, পর হচ্ছে 5s। এখন তাহলে দেখো কত হয়েছে 3D 10 4s2, তার মানে 30 হয়েছে, 30 পর হচ্ছে 3p6 36, 3D 10 36 আর হচ্ছে কত 10। আচ্ছা আগেই দিও না তোমরা, দেখো দেখো আমাদের ইলেকট্রন বিন্যাস যেটা আছে 4D হচ্ছে আমাদের কত আছে 4D 4f আর হচ্ছে 5s আছে। এই ক্ষেত্রে তাহলে দেখো আমাদের কি হবে, ইলেকট্রন বিন্যাসটা আমাদের বাকি আছে, তাহলে ইলেকট্রন কত এখানে দিয়ে দিছি কয়টা 36টা দিয়ে দিছি, এখন বাকি আছে আমার কয়টা 4 আর হচ্ছে 7, 4 আর 7 কত 11টা ইলেকট্রন বাকি আছে, কয়টা 11টা ইলেকট্রন বাকি আছে। সো এই ক্ষেত্রে দেখো আমাদের 4D এর আগে ইলেকট্রনটা কই প্রবেশ করবে 5s এ প্রবেশ করবে, কই প্রবেশ করবে 5s এ প্রবেশ করবে, কেন কারণ হচ্ছে কি তোমার 5s এর শক্তিটা কম 4D এর চেয়ে, 4D শক্তি কত হয় 4 প্লাস হচ্ছে 2 6, এটা 6 আর এটা শক্তি কত 5, তার মানে ইলেকট্রন কই আগে প্রবেশ করবে সেটা হচ্ছে 5s এ প্রবেশ করবে, তাহলে 5s এ কয়টা সেটা হচ্ছে দুইটা 5s 2, ঠিক আছে। তাহলে কয়টা হয়েছে 38টা হইলো, বাকি তাহলে থাকলো কয়টা সেটা হচ্ছে 9টা থাকলো, বাকি কয়টা থাকলো 9টা থাকলো, তাহলে কি এই যে কি হবে 4D 9 হবে, 4f এ কিন্তু ইলেকট্রন যাবে না, 4f এর শক্তি আরো বেশি, তার এখানে ইলেকট্রন কি পরে প্রবেশ করবে, তাহলে কি হয়েছে 4D 9 হয়েছে। এখন কি এইটা হওয়ার কথা, এটা কি আমাদের হওয়ার কথা, কিন্তু এখন কি বলছি ভাই যে কি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কার তোমার সিলভারের ক্ষেত্রে আছে, তাহলে কি এখানে কি 4D 9 আছে 5s2, তাহলে এই 5s থেকে কি একটা ইলেকট্রন সে কি এই 5s থেকে একটা ইলেকট্রন সে কি এই যে এইখানে দিবে কই 3D দিবে, তখন সে 10টা হয়ে যাবে, তার এখানে কি একটা হয়ে যাবে, সো কি দুইজনেই কি সে পূর্ণ হয়ে স্থিতিশীল হবে, সে কি অর্ধপূর্ণ হয়ে স্থিতিশীল হবে। সো কি চাইছে আমাদের কি ভুলটাই চাইছে, সম্ভাব্য বলছে মানে কি ভুলটাই চাইছে, আমাদের সঠিকটা চাইনি। তাহলে সঠিক হবে কি এখানে সঠিক হওয়ার কথা কি, তাহলে সঠিক হওয়ার কথা হচ্ছে আমাদের কি 4D 10 আর হচ্ছে কি 5s হচ্ছে কি 1, 4D 10 5s 1, এটা সঠিক হওয়ার কথা, কিন্তু সঠিকটা কি তারা চাইছে চাইনি, সো আমাদের কোশ্চেনে যা চাইছে সেটাই আমরা দেখাবো। তাহলে आंसर কোনটা হবে এই যে 4D 9 5s2, 4D 9 কি 5s2, বুঝছো। তাহলে কোশ্চেনের মধ্যে কি চাইছে আমার কি প্রশ্নকর্তার যে মাইন্ডে সে খেলে আমারও কি ওই মাইন্ডে আমি খেলবো, যে প্রশ্ন তুই প্রশ্ন কেমনে করবি আমি সেটাই দেখবো দেখে আসবো, ঠিক আছে। তাহলে দেখো এরপরে আমরা যাই
বুঝছো এটা? আচ্ছা, তুমি প্রত্যেকটা কোশ্চেন দেখলে বুঝতে পারো যে তুমি মানে তোমার যে নলেজ দিয়ে তুমি আনসার করতে পারতেছো নাকি, তাহলে ওই লেভেলটা তুমি একটু চিন্তা করবা যে তুমি কোন লেভেলে আসো, তুমি কোন লেভেলে আসো। তাহলে দেখো এসপিডিএফ অরবিটালকে একত্রে কি বলা হয়, কি একত্রে কি বলা হয়। তাহলে এই যে কোশ্চেনটা আসছে এটা অনেকে বুঝো না কিভাবে হয়েছে। তাহলে দেখো এটা কি আসছে আমাদের অরবিটাল থেকে আসছে, কই থেকে আসছে, অরবিটাল থেকে আসছে। সো এই ক্ষেত্রে আমরা আনসার কিভাবে করবো দেখো, তাহলে আমরা পড়ছি না অরবিটাল সম্ভব, এরকম কিছু মান আমরা পড়ছিলাম কিভাবে কিভাবে অরবিটাল সম্ভব হয়। তাহলে দেখো যখন কি এন এর মান বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 হয়, তখন কি হয় 1s মানে একটা অরবিটালই সম্ভব হয়, ঠিক আছে। যখন এন এর মান কি হয় 2 হয়, তখন কি হয় দুইটা অরবিটালই সম্ভব হয়, কি 2s 2p। তখন কিন্তু কি 2d কিন্তু সম্ভব হয় না, কারণ কি তুমি মনে রাখবা যে এন এর মান যদি 2 হয় তার মানে সে কি দুইটা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি নিতে পারবে, অর্থাৎ দুইটা অরবিটাল কে নিতে পারবে, কি s আর p কে নিতে পারবে, d কে কিন্তু নিতে পারবে না, 2d কিন্তু সম্ভব না। তার মানে দেখো এন এর মান যদি 3 হয় সেই ক্ষেত্রে কি হয় যে তিনটা মানকে নিতে পারবে, 3s 3p আর হচ্ছে কি 3d। সে কিন্তু কি 3f কে নিতে পারবে না, কেন নিতে পারবে না, কারণ এন এর মান যেহেতু 3 হয়েছে তার মানে কি এখানে তিনটা শক্তি স্তরই আছে, সে কি তিনটা অরবিটাল কে নিতে পারবে, 3s 3p আর 3d কে নিতে পারবে, বাকিগুলোকে নিতে পারবে না। আর এন এর মান যদি 4 হয় সেক্ষেত্রে তাহলে কি সে কি 4s 4p 4d এবং কি 4d এবং কি 4f, তাহলে কি সে কি চারটাকে নিতে পারবে। এন এর মান যখন 4 হবে অর্থাৎ তার ক্ষেত্রে শক্তি স্তর চারটা, সে কি চারটাকে নিতে পারবে। তো এই ক্ষেত্রে সবগুলাই সম্ভব হয়েছে। এখন তাহলে দেখো বলছে কি এসপিডি অরবিটালকে একত্রে কি বলা হয়। এখন তাহলে বলো তুমি কি বলছে, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, কোনটা হবে? প্রথম শক্তি স্তরে কি এখানে মান কয়টা আছে, একটা আছে, এটা কি সম্ভব, এটা কি হবে, হবে না। আচ্ছা, দ্বিতীয় শক্তি স্তর মান কয়টা আছে, 2s 2p, দুইটা মান আছে, এন এর মান যেহেতু 2 তার মানে সে কি দুইটা অরবিটালকে নিতে পারবে। তাহলে এখন দেখো এন এর মান তো 3 হলে কি হয়, সে তিনটা অরবিটালকে 3spd। তাহলে কি spd কখন নিতে পারে, যখন কি তৃতীয় শক্তি স্তর থাকে, যখন এন এর মান 3 হয়, তৃতীয় প্রধান শক্তি স্তর বা এন এর মান যখন 3 হয় তখন কি হয় sp এবং d অরবিটাল কি হয় সম্ভব হয়। সো এই কোশ্চেনটাকে আমরা বেসিক একটা কি অরবিটাল সম্ভবের থিওরি থেকে কি আমরা দাগাইতে পারি। সো কোশ্চেন আমাদের নলেজ থাকতে হবে অনেক বেশি, যেন আমরা যে কোনো ভাবে আমরা কোশ্চেন আসলে যেন দাগাইতে পারি, যেন আমরা কি কোশ্চেনটার কি কাছাকাছি যেন যাইতে পারি, ঠিক আছে। তাহলে আনসার কি হবে, সেটা হচ্ছে কি তৃতীয় শক্তি স্তর হবে। তাহলে দেখো কোশ্চেন এখন মনে হইতেছে না, ভাইয়ের সাথে থাকলে মনে হচ্ছে আরে ভাইয়া পারবো ইনশাল্লাহ, ভাইয়া দেখাই দেওয়ার পর সহজ মনে হইতেছে। সো এইটাই মনে হবে ইনশাল্লাহ, তুমি জাস্ট আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ তোমার কেমিস্ট্রির ভয় ইনশাল্লাহ কাটা যাবে। আচ্ছা, তাহলে এটা আনসার কি হবে, তাহলে তৃতীয় শক্তি স্তর কি আমাদের এটা সঠিক আনসার, তৃতীয় শক্তি স্তর কি আমাদের এটার সঠিক আনসার। আচ্ছা, এরপর দেখো আমাদের বলছে পরমাণুতে নিউট্রন আবিষ্কার করছেন কে। এই যে আমাদের পরমাণুর যে স্থায়ী মূল কণিকা গুলো আছে না, একটা ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন, এইগুলো আবিষ্কারক গুলো খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে এগুলো মনে রাখবো আমরা কিভাবে, সেটা মনে রাখতে পারি একটা নিউমোনিক দিয়ে, সেটা হচ্ছে কি ইট পরে নিচে, কি ইট হচ্ছে কি পরে নিচে, এটা আমরা মনে রাখতে পারি। তাহলে ইটা হচ্ছে কি ইলেকট্রন, কে পদে হচ্ছে থমসন, ইলেকট্রন কে থমসন আবিষ্কার করছেন, ইলেকট্রনকে থমসন আবিষ্কার করছেন। পদে হচ্ছে কি প্রোটন, পদে হচ্ছে প্রোটন আবিষ্কার করছেন। রদে হচ্ছে কি রাদারফোর্ড, রাদারফোর্ড মনে রাখবো, রদে হচ্ছে কি রাদারফোর্ড। তাহলে প্রোটনকে আবিষ্কার করছেন রাদারফোর্ড। আর হচ্ছে দুনতার নদে হচ্ছে কি নিউট্রন, সেটা কি চদে হচ্ছে চ্যাডউইক। নিউট্রন তাহলে কি আবিষ্কার করছেন বিজ্ঞানী, চ্যাডউইক হচ্ছে কি করছেন নিউট্রন আবিষ্কার করছেন। তাহলে কি এই যে দেখো, তাহলে কি চ্যাডউইক কি করছেন নিউট্রন আবিষ্কার করছেন, চ্যাডউইক কি করছেন নিউট্রন আবিষ্কার করছেন, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো আমাদের বলছে প্রকৃতিতে প্রাপ্ত স্থায়ী কার্বন আইসোটোপ হচ্ছে কি আইসোটোপ কোনটা আর কি। তাহলে দেখো কার্বনের আইসোটোপ কয়টা আছে, তিনটা, কি কার্বন 12, কার্বন হচ্ছে কি 13, কার্বন হচ্ছে কত 14। তাহলে এখন দেখো 14 নম্বর যে আইসোটোপটা আছে, 14 নম্বর যে কার্বন আইসোটোপটা আছে, এটা কি, এটা তেজস্ক্রিয় আইসোটোপ, এটা কি তেজস্ক্রিয় আইসোটোপ। আমরা ওই কেলভিন চক্রে পড়ছি C3 চক্রে, এটা কি C3 চক্রে ইউজ করা হয়, কি C3 চক্র হচ্ছে ইউজ করা। আমরা কেমিস্ট্রি মানে বায়োলজির নলেজ দিয়েও কিন্তু দেখবা আনসার করতে পারতেছো। সো নলেজ যখন বেশি থাকবে তোমার, তুমি যে কোনো দেখবা যে ছোটবেলায় যে জিনিসে পড়ছো ওই জিনিস দিয়ে তুমি এখন আনসার করতে পারতেছো। এই যে দেখো বায়োলজির একটা কোশ্চেন দিয়ে আমি আনসার করতে পারতেছি, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, বাকি এই দুইটা কি স্থায়ী আইসোটোপ, এই দুইটা কি স্থায়ী আইসোটোপ, এই দুইটা কি স্থায়ী আইসোটোপ, ঠিক আছে। তাহলে এই দুইটা কি আমাদের স্থায়ী আইসোটোপ। এখন তাহলে দেখো এদের পরিমাণটা যদি আমরা একটু দেখে নেই, 14 হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, 12 আর 13 হচ্ছে কি স্থায়ী আইসোটোপ। এর মধ্যে 12 এর পরিমাণ কত 98.89% এবং তোমার 13 এর পরিমাণ কত 1.1%। সো বেশি স্থায়ী কোনটা, যেটা বেশি স্থায়ী ওইটার পরিমাণ তো বেশি, তার মানে কার্বন 12টা কি আমাদের 98% যেহেতু, তার মানে এটা কি এটা বেশি স্থায়ী। তাহলে কি স্থায়িত্ব তাহলে কোনটার বেশি হবে, স্থায়িত্ব কোনটার বেশি হবে, সেটা হচ্ছে কার্বন 12। তাহলে কি স্থায়ী আইসোটোপ তাহলে কি হবে কার্বন 12 হচ্ছে আমাদের কি হবে সঠিক আনসার হবে। এখন 13 কিন্তু স্থায়ী, কিন্তু কেন হয়েছে না, কারণ কি ওইটার পরিমাণটা 1.1%, তুলনামূলক কম, এর জন্য কি কম স্থায়ী এসে বেশি স্থায়ী কোনটা, তাহলে কার্বন 12টা হচ্ছে আমাদের বেশি স্থায়ী। তাহলে এইটা ছিল আজকে আমাদের গুণগত রসায়ন পার্ট 1। পার্ট 2টা ইনশাল্লাহ এরপর তো আমাদের আসবে ইনশাল্লাহ, ওইটাতে তোমাদের দেখাবো ইনশাল্লাহ কিভাবে সহজে পড়া যায় আর কি, ঠিক আছে। সো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবা, আর
এখন শেষ সময় এসে হতাশ হওয়া যাবে না ভাই, যে কি করতে হবে, হাল ছাড়া যাবে না। এখন শেষ সময় এসে যে নিজের উপর বিশ্বাসটা রাখো, আল্লাহর উপর ভরসা করে পরিশ্রম করে যাও, ইনশাল্লাহ তুমি সেই যুদ্ধে জয়ী হবাই ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।